মাঝে মাঝে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। বড়লোক বাবার মেজ ছেলে হওয়ার চেয়ে মরে যাওয়াও বোধহয় অনেক ভালো ছিল। সবাই যখন ড্রয়িং রুমে বসে আড্ডা দেয়, হাসি তামাশা করে, তখন আমার জায়গা হয় রান্নাঘরের এক কোণায় অথবা বাবার স্টোর রুমে। মা নেই বলে হয়তো আজ আমাকে এই বাড়ির কাজের লোকের মতো খাটতে হয়। বড় ভাই যখন দামি ব্র্যান্ডের স্যুট পরে অফিসে যায়, তখন আমি তার ফেলে দেওয়া পুরনো শার্টগুলো পরে লজ্জা ঢাকি। আমার অপরাধ কি? আমি শুধু শান্ত আর পড়াশোনায় ভালো, নাকি আমার কপালটাই মন্দ? আজ বাবা আমাকে ডেকেছেন হয়তো আবারও কোনো গালমন্দ বা অপমান করার জন্য। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে জল আসার অধিকারটুকুও আমার নেই। নীল দীর্ঘশ্বাস ফেলে তার মলিন শার্টের হাতাটা ঠিক করে নেয়। ড্রয়িং রুমের পরিবেশটা এখন বেশ গম্ভীর। বিশাল ঝাড় লণ্ঠনের আলোয় ঝলমল করছে ঘরটা, কিন্তু নীলের জীবনটা যেন সেই আলোর নিচে থাকা ঘন অন্ধকার। তার বাবা মহসিন সাহেব সোফায় বসে দামি চুরুট টানছেন, আর বড় ভাই রাজীব তার ফোনে মগ্ন। দরজার আড়ালে দাঁড়িয়ে নীল নিজেকে যতটা সম্ভব ছোট করে রাখার চেষ্টা করছে। আর চৌধুরী গ্রুপের মালিকান আনিকা চৌধুরী আসার কথা। মহসিন সাহেবের ডুবতে থাকা ব্যবসার শেষ ভরসা এখন আনিকা চৌধুরীর সাথে এই চুক্তি। ওখানে চোরের মতন দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। তোকে জন্ম দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সারাদিন তো ঘরে বসে বসে আমার অন্ন ধ্বংস করিস। এবার অন্তত একটা কাজের কাজ কর। আনিকা চৌধুরী আসতে বলেছেন, ওনার সাথে তোর বিয়ের কথা আমি পাকাপোক্ত করে ফেলেছি। বাবা, ওকে বলে লাভ কি? ও তো একটা মাথা মোটা। আনিকা চৌধুরীর মতো এত সুন্দরী আর পাওয়ারফুল বিজনেস ওম্যানের সামনে কথা বলার সাহসও ওর নেই। আনিকা চৌধুরী চান এমন একজনকে বিয়ে করতে যে তার পায়ের নিচে পড়ে থাকবে। আর নীলের মতো দাসের বেশি তো আমাদের আর কেউ নেই। বাবা, আমি কি সত্যি বিয়ে করার যোগ্য? আর আনিকা চৌধুরী কেন আমাকে বিয়ে করতে চাইবেন? আমি তো কেবল আপনাদের অবহেলার পাত্র। আমার মতো নিঃস্ব ছেলেকে ওনার কি প্রয়োজন? চুপ, একদম কথা বলবি না। তোর মতামত আমি জানতে চাইনি। ওনার শর্ত হলো উনি এমন একটা অকর্মণ্য ছেলেকে বিয়ে করবেন যাকে ওনার ইচ্ছে মতো নাচাতে পারেন। আমি ওনাকে তোর কথাই বলেছি, তুই বিয়েটা করবি, বিনিময়ে আমার ব্যবসার জন্য বিশাল ফান্ড পাবো। এটাই তোর জন্য শেষ সুযোগ এই বাড়িতে থাকার। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনে একটি দামি ল্যাম্বরগিনি এসে থামল। নীল জানলা দিয়ে দেখল এক অপূর্ব সুন্দরী কিন্তু গম্ভীর চেহারার মেয়ে গাড়ি থেকে নামছে। সে আর কেউই নয়, শহরের সবচেয়ে ক্ষমতাধর এক রূপসী নারী, আনিকা চৌধুরী। আনিকা ঘরে ঢুকতেই মহসিন সাহেব আর রাজীব অতি উৎসাহের সাথে উঠে দাঁড়িয়েলেন। আনিকা কারোর দিকে না তাকিয়ে সরাসরি নীলের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখের শীতল দৃষ্টি দেখে নীলের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আনিকা এক মুহূর্তের জন্য তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করে নীলের মুখের সাথে মিলিয়ে দেখলেন, যা কেউ লক্ষ্য করলো না। তো তুমিই সেই ছেলে যাকে তোমার পরিবার আবর্জনা মনে করে? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো নীল। ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? আমি আমি আসলে অভ্যস্ত নই কারোর সাথে এইভাবে কথা বলতে। আপনি কেন আমাকে পছন্দ করলেন? আমার তো কিছুই নেই। আপনাদের মতো বড় মানুষেরা তো স্বার্থ ছাড়া কিছু করেন না। তোমার কিছুই নেই বললেই তো আমি তোমাকে চাই। আমার জীবনে অনেক বুদ্ধিমান আর ক্ষমতাধর মানুষ আছে, কিন্তু আমার দরকার এমন একজনকে যে কোনো প্রশ্ন ছাড়াই আমার হুকুম তালিম করবে। মহসিন সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেকেই আমি আমার বাড়ির ঘরজামাই করে নিয়ে যাব। তবে মনে রাখবেন, আজ থেকে নীল আপনাদের কেউ নয়, ও শুধু আমার। অবশ্যই আনিকা ম্যাম, ও তো আমাদের জন্য বোঝাই ছিল। আপনি ওনাকে আজই নিয়ে যেতে পারেন। আমাদের শুধু চুক্তির টাকাটা বুঝিয়ে দিলেই হবে। আনিকা তার ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুললেন। তিনি যখন নীলের কাঁধে হাত রাখলেন, নীল বুঝতে পারল না এই স্পর্শটি ভালোবাসার নাকি ধ্বংসের। আনিকা মনে মনে বললেন, নীল, তুমি জানো না তোমাকে কেন আমি এই নরক থেকে উদ্ধার করছি। তোমার বাবার যে অতীত এই বাড়িতে চাপা পড়ে আছে, তার চাবিকাঠি তো শুধু তোমার রক্তেই লুকিয়ে আছে। তোমাকে বড়লোক মেয়ের জামাই বানিয়ে আমি আমার প্রতিশোধের শেষ ধাপটা পূর্ণ করব। নীল শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার হবু স্ত্রীর দিকে, যার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য।
আমি ভেবেছিলাম নিজের বাড়ি থেকে বিদায় নিলে বোধহয় বুক ভরে শ্বাস নিতে পারবো, কিন্তু আজ বুঝতে পারছি এক খাঁচা থেকে বেরিয়ে আমি আরও বড় কোনো লৌহ মানবের খাঁচায় বন্দী হয়েছি। আনিকা চৌধুরী আমাকে বিয়ে করে তার আলিশান রাজপ্রাসাদে নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু এই বাড়িতে আমার পরিচয় একজন ঘর জামাইয়ের চেয়েও অধম। বাড়ির কাজের লোকগুলাও আমার সামনে খাবার রেখে বিদ্রূপের হাসি হাসে। সবাই জানে আমি বিক্রি হয়ে আসা এক পণ্য। আমার নিজের বলতে কোনো ঘর নেই, কোনো সম্মান নেই। আমি আশা করেছিলাম যে নারী আমাকে এত জেদ করে বিয়ে করে আনলেন, তিনি অন্তত অন্যদের সামনে আমার ঢাল হয়ে দাঁড়াবেন, কিন্তু আনিকা, তিনি তো আমার অস্তিত্বকে অস্বীকার করছেন। সকালে নাস্তার টেবিলে এক বিশাল আয়োজন। আনিকার বাবা চৌধুরী সাহেব এবং তার ছোট বোন রিমি দামি সব খাবার নিয়ে বসেছেন। নীল ডাইনিং টেবিলের এক কোণায় মাথা নিচু করে বসে আছে। আনিকা টেবিলের মাঝখানে বসে ল্যাপটপে কাজ করছে। তার ভাবনাশীল মুখ দেখে বোঝার উপায় নেই যে পাশে বসে থাকা মানুষটা তার স্বামী। রিমি হঠাৎই চামচ দিয়ে প্লেটে শব্দ করে নীলের দিকে এক দৃষ্টিতে তাকালো। আপু, আমি এখনো বুঝতে পারছি না তুই রাস্তা থেকে এই আপুরটাকে কেন তুলে আনলি? আমাদের বাড়িতে এত দামি সব ফার্নিচার, তার মাঝখানে এই সস্তা ছেলেটাকে মানাচ্ছে না। কাজের লোক রহিম চাচাও এর চেয়ে ভালো পোশাক পরে। রিমি ঠিকই বলেছে আনিকা। এই ছেলেকে আমাদের আভিজাত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া মানে নিজেদের হাসির পাত্র বানানো। একে তো খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই বেশি। নীল, তুমি কি জানো তোমার প্লেটের এই এক টুকরো চিজের দাম তোমার বাবার সারাদিনের ইনকামের সমান? আমি দুঃখিত, আমি আসলে আপনাদের কারো সমান হতে চাইনি। আনিকা আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি শুধু তার কথা রেখেছি। নীল কথাটা বলে আনিকার দিকে তাকালো। সে আশা করেছিল আনিকা অন্তত এবার কিছু বলবে, কিন্তু আনিকা ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই কফিতে চুমুক দিলেন। তার শীতল নীরবতা নীলের বুকে তীরের মতো বিঁধল। রিমি এবার আরও সাহসী হয়ে উঠল। সে নীলের গ্লাসে থাকা জুসটা নিজের প্লেটে ঢেলে দিল। আরে, এই জুসটা খাওয়ার যোগ্যতাও তোর নাই। যা গিয়ে বাগান পরিষ্কার কর। বসে বসে নবাবের মতো খাচ্ছিস কোন সাহসে? আনিকা, আপনি কি কিছু বলবেন না? আপনার বাবা আর বোন আমাকে এভাবে অপমান করছেন আর আপনি চুপ করে আছেন। আমি তো আপনার স্বামী। স্বামী? নীল, আমি তোমাকে চুক্তিতে কিনে এনেছি, ভালোবেসে নয়। আমার বাড়িতে থাকতে হলে তোমাকে সবার কথা সহ্য করতেই হবে। আর রিমি যা বলছে তা মিথ্যে নয়। তোমার যোগ্যতা কতটুকু তা তুমি নিজেই জানো। এখন কথা না বাড়িয়ে খাওয়া শেষ করো, আমাকে অফিসে বেরোতে হবে। নীলের গলায় গাছের দলা পাকিয়ে কান্না এলো। সে প্লেট ছেড়ে উঠে দাঁড়ালো। আনিকা একবারের জন্য তার দিকে ফিরে তাকালেন না। নীল ধীর পায়ে বাগানবাড়ির পেছনের দিকে চলে গেল। তার মনে পড়ল আনিকার সেই রহস্যময় ছবির কথা। কেন এই নারী তাকে বিয়ে করলো? যদি অপমানই তার একমাত্র উদ্দেশ্য হয়। আনিকা যখন গাড়ি নিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন, তিনি আয়নার দিকে নীলের বিষণ্ণ মুখটা দেখলেন। তার চোখে তখন এক মুহূর্তের জন্য করুণা ফুটে উঠল। পরক্ষণেই তা আবারও পাথরের মতো শক্ত হয়ে গেল। কষ্ট পাচ্ছ নীল? পাক, এই কষ্টটাই তোমাকে সেই সত্যের দিকে নিয়ে যাবে যা আমি চাই। আমি তোমাকে বাঁচানোর জন্য আসিনি, আমি এসেছি তোমার ভেতরের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে। অপমানই হোক তোমার শক্তি। নীল বাগানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এই রাজপ্রাসাদে সে শুধু একজন ঘর জামাই নয়, সে হলো একজন রহস্যময় দাবার গুটি, যে খেলার চাল দিচ্ছেন স্বয়ং তার স্ত্রী আনিকা। নীলের অবহেলার জীবনটা যেন এক অনন্তকাল ধরে চলছে, যার কোনো শেষ নেই। আনিকা তার অফিসের বিশাল গ্লাস টাওয়ারের করিডোর দিয়ে দাপটের সাথে হেঁটে যাচ্ছে। তার হাই হিলের শব্দে পুরো ফ্লোরের কর্মচারী সংকুচিত হয়ে উঠল। নীল তখন কয়েক কদম পেছনে মাথা নিচু করে হাঁটছে। অফিসের সবাই কাজ থামিয়ে নীলের দিকে তাকিয়ে একে অপরের কানে ফিসফিস করছে এবং বিদ্রূপের হাসি হাসছে। হঠাৎই আনিকা তার ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে পড়ল এবং নীলের দিকে কড়া চোখে তাকালো। একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও নীল, এই অফিসে কেউ যেন জানতে না পারে যে তুমি আমার স্বামী। সবার কাছে তোমার পরিচয় হবে আমার একজন সাধারণ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যদি ভুলেও আমাদের সম্পর্কের কথা স্বীকার করো, তবে মনে রেখো তোমাকে যে রাস্তা থেকে তুলে এনেছি সেই রাস্তায় ফেরত পাঠাতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আপনি আমাকে এভাবে সবার সামনে অপমান না করলেও পারতেন। অফিসের সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে
আমি আপনার স্বামী, এটা কি পরিচয় দিতে আপনার খুব বেশি লজ্জা লাগছে? তাহলে আমাকে এখানে নিয়ে এলেন কেন? লজ্জা নয় নীল, এটা সতর্কতা। তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করার মতো যোগ্যতা তুমি এখনো অর্জন করনি। চুপচাপ আমার পেছনের ডেস্কে বসো এবং যা বলি তাই করো। নিজের সীমানা ভুলে যাওয়ার চেষ্টা করবে না। আনিকা গটগট করে ভেতরে ঢুকে নিজের রাজকীয় চেয়ারে বসলো। নীল কেবিনে ঢুকে দরজার পাশে একটি ছোট্ট ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আনিকার মার্কেটিং ম্যানেজার সোহেল অত্যন্ত ভাব নিয়ে ভেতরে ঢুকলো। সে নীলের দিকে তাকিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি আসলো। ম্যাম, এই নতুন পিয়নটা কোত্থেকে ধরে আনলেন? একে দেখে তো মনে হচ্ছে ফাইল গোছানোর শিক্ষাও নেই। এই যে ভাই, যাও তো আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। দাঁড়িয়ে আছো কেন? স্ট্যাচু হয়ে থাকার জন্য ম্যাম তোমাকে বেতন দেবে না। আনিকা, আপনি কি শুনছেন উনি আমাকে কি বলছেন? উনি আমাকে কফি আনতে বলছেন। আপনি কি সত্যিই চান আমি এই অফিসের সবার হুকুম তামিল করি? আমি কি এখানে অফিসের পিয়ন হিসেবে কাজ করতে এসেছি? আপনি কি একবারও ওনাকে থামাবেন না? নীল বড় আশা নিয়ে আনিকার দিকে তাকালো। সে ভেবেছিল আনিকা অন্তত সোহেলকে তার মর্যাদা বুঝিয়ে দেবে, কিন্তু আনিকা ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না তুলেই খুব শান্ত গলায় জবাব দিল। সোহেল যখন বলছে তখন যাও, কফিটা নিয়ে এসে আমার টেবিলে ফাইলগুলো চেক করবে। এখানে তুমি কাজ করতে এসেছো নীল, রাজত্ব করতে নয়। কফিতে চিনি যেন কম হয়। সোহেল কড়া কফি পছন্দ করে। দেখলে তো, ম্যাম জানে কার জায়গা কোথায়। যাও হে ছোকরা, কফিটা নিয়ে তাড়াতাড়ি আসো। এই অফিসে আমাদের মতো ট্যালেন্টেড লোকদের সেবা করাই এখন তোমার একমাত্র ডিউটি। নীলের বুকটা অপমানে ফেটে যাচ্ছে। সে দেখল সোহেল আর আনিকা দুজনেই তাকে তুচ্ছ মনে করেছে। নীল নিঃশব্দে ক্যাবিনেট থেকে বেরিয়ে কফি মেকারের দিকে এগিয়ে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কর্মচারীরা তাকে নিয়ে হাসাহাসি করছেন। নীল বুঝতে পারল এই অফিসে তার জন্য আরও এক নরক হতে চলেছে। বিকেলের পড়ন্ত রোদ আনিকার বিশাল ক্যাবিনেটের কাছের দেয়ালে আছড়ে পড়ছে। আনিকা ফাইলের দিকে তাকিয়ে থাকলেও তার পুরো মনোযোগ আসলো দরজার পাশে ছোট্ট ওই ডেস্কে বসে থাকা নীলের দিকে। নীল কফি নিয়ে আসার পর থেকে চুপচাপ ফাইল গোছাচ্ছে। সোহেল যখন তাকে অপমান করে গেল, নীল একবারের জন্যও মেজাজ হারায়নি, বরং তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। আনিকা আর চোখে দেখল নীল যখন ফাইলগুলো সাজিয়ে রাখছে, তার হাতের প্রতিটা মুভমেন্ট অত্যন্ত নিখুঁত এবং প্রফেশনাল। কোনো সাধারণ অবহেলিত ছেলে এতটা রুচিশীল চলন বলন থাকার কথা নয়। আপনার এই ডিলটা সম্ভবত ঝুঁকিপূর্ণ আনিকা। আমি ফাইলগুলো দেখছিলাম। এখানে তৃতীয় পক্ষ যে শর্তগুলো দিয়েছে তা কোম্পানির ভবিষ্যতের জন্য ভালো নয়। আপনি কি একবার রিচেক করবেন? তুমি ফাইল চেক করার সাহস কোত্থেকে পাও নীল? তোমাকে তো শুধু গুছিয়ে রাখতে বলেছি। আর তুমি বিজনেস ডিলের ঝুঁকি সম্পর্কে কি বলছো? আমি শুধু আমার পর্যবেক্ষণ বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আপনার ক্যাবিনেটে কফি রাখা আছে, আমি বাইরে যাচ্ছি। নীল কথাটা বলে ক্যাবিনেট থেকে বেরিয়ে গেল। তার হাঁটার স্টাইল, ঘাড়ের পজিশন আর শান্ত ভঙ্গি দেখে আনিকা স্তব্ধ হয়ে রইল। এটা কি ঘাড়ের? তার হাঁটার স্টাইল আর ঘাড়ের পজিশন আর শান্ত ভঙ্গি দেখে আনিকা স্তব্ধ হয়ে বসে রইল। একজন মানুষ যে সারা জীবন অবহেলা তুচ্ছতাচ্ছিল্যে বড় হয়েছে, তার ভেতরে এমন এক রাজকীয় আভিজাত্য বা অ্যাটিটিউড কোথা থেকে এলো? আনিকা উঠে দাঁড়িয়ে জানলার ধারে গিয়ে বাইরের করিডোর দিয়ে তাকালো। সে দেখল নীল করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার মধ্যে সে জড়তা বা ভয় আর নেই, যা সে বিয়ের সময় দেখেছিল। ম্যাম, আমি কি ভেতরে আসতে পারি? ওই যে পিয়নটা, মানে আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট নীল, সে আমার সাথে খুব বললাম। সে আমার চোখের দিকে এমনভাবে তাকালো যেন আমি তার কেনা গোলাম। ওর চোখে একটা অস্বাভাবিক তেজ আছে ম্যাম। তুমি ওকে ফাইল তুলতে বলেছিলে কেন সোহেল? ওর কাজ ফাইল গোছানো, পিএনগিরি করা নয়। আর তেজ থাকাটা স্বাভাবিক নয় কি? সে আমার অফিসের স্টাফ। তুমি নিজের কাজে মন দাও। সোহেল অবাক হয়ে বেরিয়ে গেল। আনিকা ড্রয়ার থেকে সেই পুরনো ছবিটা আবারও বের করলো। ছবির মানুষটির চোখের চাহনি আর নীলের বর্তমান চাহনির মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পায় ও। আনিকা বুঝতে পারছে নীল যতটা সাধারণ সেজে থাকার অভিনয় করছে, সে আসলে তার চেয়ে অনেক বেশি রহস্যময়। নীলের এই বদলে যাওয়া রূপ আনিকার মনে সন্দেহ দানা বাঁধছে। আনিকা, নিচে আপনার ড্রাইভার অপেক্ষা করছে। গাড়ি রেডি।
আপনি কি এখন বাড়ি ফিরবেন নাকি আরও কাজ আছে? নীল, তুমি এই মুহূর্তে যেভাবে আমার সাথে কথা বললে সেটা কোনো সাধারণ পিয়নের মতো নয়। তুমি তোমার এই অ্যাটিটিউড, এই গম্ভীর স্বর, তুমি আসলে কে? তোমাকে যতটা সহজ ভেবেছিলাম তুমি কি সত্যিই তাই? আমি আপনার চুক্তিতে কেনা স্বামী এবং অফিসের অ্যাসিস্ট্যান্ট। এর বাইরে আমার আর কোনো পরিচয় থাকার কথা নয়। আপনি তো বলেছিলেন আমি অযোগ্য। তাহলে এখন আমার আচরণ নিয়ে কেন প্রশ্ন তুলছেন? আনিকা লক্ষ্য করল নীল উত্তর দেওয়ার সময় বিন্দুমাত্র চোখের পাতা কাঁপালো না। তার শান্ত স্থির দৃষ্টি আনিকার মতো জেদি মেয়েদের কিছুটা অস্বস্তিতেই ফেলে দিয়েছে। আনিকা মনে মনে ঠিক করলো নীলের আসল পরিচয় তাকে জানতেই হবে। অফিসের লাঞ্চ ব্রেকের সময় ডাইনিং এরিয়ায় সব বড় বড় কর্মকর্তারা এসে খাবার খাচ্ছেন। সোহেল ইচ্ছা করেই সবার সামনে নীলের জন্য বরাদ্দ রাখা চেয়ারটা নিজের ব্যাগ রেখে দিয়েছে। নীল খাবারের ট্রে হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই দেখছে কিন্তু কেউ তাকে বসার জায়গা দিচ্ছে না। আনিকা কাছের কেবিন থেকে সবটাই দেখছেন কিন্তু তিনি কোনো প্রতিবাদ করছেন না। সোহেল এবার সামনে নীলের ট্রের উপরে নিজের এঁটো টিস্যু ফেলে দিল। আরে নীল ভাই, আপনি এখনও দাঁড়িয়ে আছেন? ওহ সরি, এখানে তো আপনার বসার জায়গা হবে না। আপনি বরং ওই কোনায় গিয়ে নিচে বসে খান, আপনার স্ট্যাটাসের সাথে ওটাই মানায়। ম্যাম তো আপনাকে দয়া করে এখানে এনেছেন, তার মানে এই না যে আপনি আমাদের সাথে এক টেবিলে বসবেন। সোহেল সাহেব, আপনি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছেন। আনিকা, আপনি কি এটা দেখতে পাচ্ছেন না? আপনি কি এখনো চুপ করে থাকবেন? আমি আপনার সম্মান রাখতে এখানে এসেছি, কিন্তু আপনি আমাকে প্রতিদিন এভাবে সবার সামনে ছোট হতে দেখছেন কেন? নীল অনেক আশা নিয়ে আনিকার কেবিনের দিকে তাকালো। সে ভেবেছিল অন্তত এবার আনিকা ইশারায় হলেও সোহেলকে থামিয়ে দেবেন, কিন্তু আনিকা খুব স্বাভাবিকভাবে নিজের ফাইল উল্টাতে থাকলো, যেন বাইরে কি হচ্ছে তার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। নীলার বুকটা এক মুহূর্তের জন্য ভেঙে চুরে গেল। সে খাবারের ট্রেটা পাশে রেখে দিয়ে বলল, কি হলো? ম্যামের দিকে তাকিয়ে লাভ নেই। ম্যাম জানেন আপনি শুধু একটা শোপিস। যান গিয়ে ক্যান্টিন থেকে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন, এটা আপনার বসের অর্ডার। আমি আপনার কফি বা ড্রিঙ্কস আনার জন্য এখানে আসিনি সোহেল সাহেব। আর আনিকা, আপনি আজ আমার সবটুকু আশা শেষ করে দিলেন। আমি ভেবেছিলাম এই বাড়িতে আর এই অফিসে অন্তত আপনার ছায়া আমাকে একটু নিরাপত্তা দেবে, কিন্তু আমি ভুল ছিলাম। আপনার নীরবতা আমাকে বুঝিয়ে দিল আপনি আমাকে এই অবহেলাগুলো উপভোগ করার জন্যই বিয়ে করে এনেছেন। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পা চালিয়ে অফিসের ছাদের দিকে চলে গেল। তার চোখে আজ জল নেই, আছে এক গভীর শূন্যতা। আনিকা তখন কেবিনের ভেতরে থেকে দেখলেও নীল চলে যাচ্ছে। তার হাতের কলমটা হঠাৎই থেমে গেল। তিনি সোজা হয়ে বসে সোহেলের দিকে এক পলক তাকালেন, যে হাসাহাসি করছে। আনিকার চোখে এক অদ্ভুত ঘৃণা ফুটে উঠল, কিন্তু তিনি মুখ ফুটে কিছুই বললেন না। তুমি ভুল বুঝছো নীল, তোমার এই ভেঙে চুরমার হয়ে যাওয়াটা দরকার ছিল। যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়ানোর জেদ করছো ততক্ষণ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সোহেল যা করছে তা অন্যায়, কিন্তু তোমার নীরবতা তার চেয়েও বড় অপরাধ। আমি দেখতে চাই তুমি ঠিক কতটুকু সহ্য করে আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ো। নীল ছাদে দাঁড়িয়ে বিকেলের তপ্ত বাতাস অনুভব করছে। সে বুঝতে পারছে না আনিকা কেন এমন পাথরের মতো আচরণ করে। তার মনে হচ্ছে সে এক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছে, যেখানে তার অতি আপনজনই তাকে প্রতিদিন মরতে দেখছে। নীল ভেতরেই সেই রাজকীয় আভিজাত্য যেন আজ অভিমানে স্তব্ধ হয়ে গেল। সে মনে মনে ঠিক করলো আর কারো কাছে সে সাহায্যের আশা করবে না। নীল আর আনিকা এখন কক্সবাজারের একটি বিলাসবহুল রিসর্টে। আনিকার একটা বড় বিজনেস মিটিং আছে এখানে, আর সে নীলকে সাথে নিয়েই এসেছে তার ব্যক্তিগত সহকারী হিসাবে। কিন্তু প্লেনে আসা থেকে শুরু করে রিসর্টে পৌঁছানো পর্যন্ত নীল একদম নীরব। সে আনিকার থেকে একটা নিস্তব্ধ দূরত্ব বজায় রেখেছে। আনিকা লক্ষ্য করলো যে নীল আগে সবসময় তার চোখের দিকে তাকাতে ভয় পেত, সেই নীল এখন খুব নির্লিপ্তভাবে চারপাশটা দেখছে। তার হাঁটা চলার এমন একটা ভাব যেন এই জায়গাটা তার খুব চেনা। নীল, আমাদের মিটিং আধা ঘন্টা পর। তুমি কি ফাইলগুলো গুছিয়েছো? আর আমার থেকে এত দূরে দূরে থাকছো কেন? কোনো সমস্যা? ফাইল আপনার টেবিলে রাখা আছে আনিকা।
আর দূরত্বের কথা বলছেন? আপনিই তো চেয়েছিলেন আমাদের সম্পর্কটা গোপন থাকুক। আমি শুধু আপনার নির্দেশ পালন করছি। আপনি মিটিং শেষ করুন, আমি একটু বাইরে যাচ্ছি। নীল উত্তরের অপেক্ষা না করে রিসর্টের বারান্দা দিয়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল। আনিকা দেখল নীল পকেটে হাত দিয়ে খুব গম্ভীর ভঙ্গিতে বালির ওপর দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর আনিকার সন্দেহ আবারও বেড়ে গেল যখন সে দেখল নীল ফোনে কারোর সাথে খুব নিচু স্বরে কিন্তু অত্যন্ত সিরিয়াসভাবে কথা বলছে। নীল কথা বলার ধরন এবং তার চেহারা অভিব্যক্তি একদমই বলে দিচ্ছে একদম বদলে গেছে। সে যেন কোনো বড় কিছুর নেতৃত্ব দিচ্ছে। আনিকা মিটিং পিছিয়ে দিয়ে আড়ালে থেকে নীলকে অনুসরণ করতে শুরু করলো। সমুদ্র সৈকতের একটু নিরিবিলি কোণায় নীলকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। সেখানে আগে থেকে স্যুট পরা রুদ্র এবং আরমান নামের দুজন ব্যক্তি অপেক্ষা করছিল। নীল তাদের কাছে যেতেই তারা মাথা নিচু করে নীলকে সালাম জানালো। স্যার, সব কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আমরা শুধু আপনার ফাইনাল সিগন্যালের অপেক্ষায় আছি। পোর্টে মালামাল সব পৌঁছে গেছে। সময় মতো কাজ হওয়া চাই রুদ্র, কোনো ভুল যেন না হয়। আনিকা চৌধুরী যেন এই চুক্তির আসল সত্যটা এখনই জানতে না পারে। খেয়াল রেখো, কেউ যেন আমাকে এখানে সন্দেহ না করে। এখন যাও তোমরা। আপনি চিন্তা করবেন না স্যার, আপনার পরিচয় এখনো সম্পূর্ণ গোপন আছে। আমরা সাবধানে সব হ্যান্ডেল করছি। নীল যখন কথাগুলো বলছিল তার চোখে মুখে এক তেজ ছিল, যা আনিকা আগে কোনোদিনও দেখেনি। লোকগুলো চলে যাওয়ার পর নীল সাগরের বিশাল ঢেউয়ের দিকে তাকিয়ে একাই দাঁড়িয়ে রইল। আনিকা বালুর আড়াল থেকে বেরিয়ে এসে সরাসরি নীলের সামনে গিয়ে দাঁড়ালো। তার বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারল সে যাকে অবহেলিত করে এক সরল ছেলে ভেবে বিয়ে করেছিল, সে আসলে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছে। নীল, এখানে এই লোকগুলো কারা ছিল? রুদ্র আর আরমান তোমাকে কেন স্যার বলে ডাকছে? আর তুমি কার সাথে ফোনে এত গভীর আলোচনা করছিলে? তুমি তো বলছিলে এই শহরে তোমার চেনা কেউ নেই। তাহলে এই ভিআইপি লোকগুলো তোমাকে কেন এত সম্মান দিচ্ছিল? মানুষ মাঝে মাঝে যা দেখে তা সত্য হয় না আনিকা। আপনি মিটিং করতে এসেছেন, নিজের বিজনেস মিটিংয়ে মনোযোগ দিন। আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করাই আপনার জন্য ভালো। চলুন, রাত হয়ে যাচ্ছে। নীল আনিকার পাশ কাটিয়ে রিসর্টের দিকে হেঁটে চলে গেল। তার সেই গম্ভীর হাঁটা আর রহস্যময় নীরবতা আনিকার মনে সন্দেহের এক বিশাল দেয়াল তুলে দিল। আনিকা বুঝতে পারল নীল তার কাছ থেকে বড় কোনো সত্য লুকাচ্ছে। কক্সবাজারের এই সমুদ্র ঢেউয়ের মতনই নীলের আসল পরিচয়টা ক্রমশ তার দিকে ধেয়ে আসছে। রিসর্টের বড় হল রুমেই মিটিংটা মাত্র শেষ হয়েছে। আনিকার কাজটা হয়ে গেছে, তাই সে খুব খুশি। ইনভেস্টরদের সাথে হাত মিলিয়ে হাসি মুখে কথা বলছে সে। নীল একদম দরজার পাশে ব্যাগ হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে বোঝার উপায় নেই সে খুশি না কি বেজার। সব বড় বড় বিজনেসম্যানরা যখন হল থেকে বের হয়ে যাচ্ছিল তখনই হঠাৎই ইনভেস্টরদের বস মিস্টার জামান নীলের সামনে এসে থমকে দাঁড়ালেন। তিনি খুব অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে থাকলেন। আরে একটু দাঁড়ান তো, আমি কি আপনাকে চিনি? আপনাকে আমি কোথাও দেখেছি। আপনার এই তাকানোর স্টাইলটা ঠিক চেনা চেনা লাগছে। আমি কি ভুল করছি? না, আমার তো মনে হয় আমি আপনাকে খুব ভালো করেই চিনি। কি বলছেন মিস্টার জামান? আপনি আমাকে চিনবেন কোত্থেকে? আমি আনিকা ম্যামের অফিসের একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট। আমি তো আপনার সামনে এই প্রথমবার আসলাম। আপনি নিশ্চয়ই ভুল করছেন। আরে না, আমি ভুল করছি না। 3 বছর আগে হংকংয়ের সেই বড় বিজনেস মিটিংয়ে কি আপনি ছিলেন না? সেখানে এক অল্প বয়সী ছেলে এসে সব ওলটপালট করে দিয়েছিল। সবাই তাকে সাইলেন্ট লায়ন নামে চিনত। আপনার গলার আওয়াজ আর এই গম্ভীর ভাবটা একদম সেই ছেলেটার মতো। আপনি মনে হয় অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। আমি তো জীবনেও দেশের বাইরে যাইনি, এমনকি আমি কোনোদিন পাসপোর্টও হাতে ধরিনি। এই প্রথমবার আনিকা ম্যামের সাথে কক্সবাজার আসলাম। এর আগে তো সমুদ্রই দেখিনি। আপনি আমাকে নিয়ে কেন এসব বলছেন আমি বুঝতে পারছি না। নীল মাথা নিচু করে খুব নরম গলায় কথাগুলো বলছিল, কিন্তু তার হাতগুলো পকেটে খুব শান্ত করে রাখার ছিল। সে চেষ্টা করছিল যাতে তার টেনশন কেউ বুঝতে না পারে।
কিন্তু মিস্টার জামান সাহেব ছাড়ার পাত্র নন। তিনি নীলের একেবারে নাকের ডগায় এসে দাঁড়ালেন। আনিকা এই দৃশ্য দেখে জাস্ট হাঁ করে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না তার ইনভেস্টররা কেন নীলের মতো একটা ছেলেকে নিয়ে এত মাতামাতি করছে। নীল সাহেব, আপনি নিজেকে লুকানোর চেষ্টা করছেন, কিন্তু সত্যি কথা বলি, আপনার মতো তেজ আর এমন দামি কথা কোনো সাধারণ মানুষ বলতে পারে না। আনিকা ম্যাম, এই ছেলেটাকে আপনি কোথায় পেলেন? একে দেখে তো আমার মনে হচ্ছে ওনার একটা ইশারায় পুরো শেয়ার বাজার এদিক ওদিক হয়ে যেতে পারে। আপনি কি শিওর ও আপনার অ্যাসিস্ট্যান্ট? মিস্টার জামান, আপনি যা বলছেন তা তো বিশ্বাসই করা যাচ্ছে না। নীল তো আমার বাড়িতে থাকে। ও একদম সাধারণ একটা ফ্যামিলির ছেলে। নীল, তুমি কি সত্যি এর আগে মিস্টার জামানের সাথে দেখা করেছো বা হংকংয়ে গিয়েছিলে? আমাকে তো বলেছিলে তুমি কোনোদিন কোথাও যাওনি। আনিকা, আমি বলেছি তো, আমি এই প্রথম সমুদ্র দেখতে আসলাম। মিস্টার জামান হয়তো আমাকে কারোর মতো দেখতে মনে করছেন আর সেটা নিয়ে কনফিউজড হয়ে গেছেন। আপনি ওনার কথা শুনে আমার উপর সন্দেহ করবেন না। চলেন এখন বের হই, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। নীলা দেরি না করে দ্রুত হল রুম থেকে বের হয়ে গেল। মিস্টার জামান আনিকার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসলেন। তিনি ফিসফিস করে বললেন, হীরা কয়লার ভেতরে থাকলেও প্রতিদিন ঠিকই চকচক করে ওঠে। মিস্টার জামান যেভাবে কনফিডেন্স নিয়ে কথাগুলো বললেন তাতে আনিকার সন্দেহ এখন আকাশ ছোঁয়া। সে ব্যাগ গুছিয়ে দ্রুত নীলের পেছনে দৌড়ালো। নীল, দাঁড়াও। মিস্টার জামান এই শহরের বড় বিজনেসম্যান। সে ভুল মানুষকে চেনা চেনা বলবে, এটা হতেই পারে না। তুমি হংকংয়ের নাম শুনে কেন এমন চমকে উঠলে? আর তোমার কপালে কেন এত ঘাম নীল? তুমি কি সত্যি মিস্টার জামান যাকে বলছে সেই ব্যক্তি? আপনি জাস্ট শুধু শুধু সন্দেহ করছেন আনিকা। বড় বড় বিজনেসম্যানদের চোখে সবাইকেই চেনা মনে হয়। আমি আপনার শর্তে বাঁধা একজন সাধারণ মানুষ, এর চেয়ে বেশি কিছু আমি না। চলেন, গাড়ি দাঁড়িয়ে আছে। নীল গাড়িতে গিয়ে বসলো আর বাইরের দিকে তাকিয়ে রইল। আনিকা দেখলো নীলের মুখটা খুব শান্ত হয়ে আছে, যেন সে নিজের ভেতরে কোনো বড় একটা ঝড় থামিয়ে রেখেছে। আনিকা মনে মনে ঠিক করলো নীলের এই চ্যাপ্টারটা তাকে খুলতেই হবে। মিস্টার জামান যার সাথে নীলকে মেলাচ্ছেন সেই মানুষটা যদি নীল হয় তবে আনিকার পুরো দুনিয়াটাই বদলে যাবে। কক্সবাজার থেকে ফেরার পথে পুরোটা সময় নীল চুপ করেছিল। আনিকা আর চোখে কয়েকবার নীলকে দেখেছে। যে ছেলেটা বাড়িতে বাবার গালি আর ভয়ের অপমান সহ্য করে মুখ বুজে থাকতো, তার চোখে এমন অন্যরকম একটা কথা। গাড়িতে ফেরার সময় আনিকার ফোনটা হঠাৎই বেজে উঠল। একটা জরুরি মেল চেক করে দরকার ছিল, তাই সে কিছুটা ইতস্তত করে নীলের দিকে তাকালো। নীল, তোমার ফোনটা একটু দাও তো। আমার ফোনে চার্জ নেই, একটা জরুরি মেল চেক করতে হবে। আমার ফোন দিয়ে মেল চেক করতে পারবেন না আনিকা, ওটাতে ইন্টারনেট নেই, শুধু কথা বলার জন্য রাখি। নীল কথাটা বলেই তার পকেট থেকে একটা খুব সাধারণ সস্তা ফোন বের করে আনিকাকে দেখালো। কিন্তু আনিকা অবাক হলো এই কারণে যে একটু আগেই সে নীলকে খুব দামি একটা ব্লুটুথ হেডসেটে কিছু নিচু স্বরে কথা বলতে দেখেছিল। নীল ফোনটা দ্রুত পকেটে ঢুকিয়ে ফেললো। রিসর্টে ফেরার পর আনিকা লক্ষ্য করলো তাদের রুমের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে, যারা আনিকার চেনা কেউই নয়। নীলকে দেখা মাত্রই তারা সরে গেল। নীল, ওই লোকগুলো কারা ছিল? ওরা আমাদের রুমের সামনে কি করছিল? আর তুমি তো বললে তোমার ফোনে ইন্টারনেট নেই, তাহলে একটু আগে কানে হেডফোন লাগিয়ে কার সাথে কথা বলছিলে? আপনি কি গোয়েন্দাগিরি শুরু করলেন আনিকা? আমি কার সাথে কথা বলছি আর কারা দাঁড়িয়েছিল সেটা বড় কথা নয়। আমরা এখানে বিজনেস ট্রিপে এসেছি, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার মতো থাকতে দিন। আনিকা লক্ষ্য করলো নীল এখন আর তাকে ম্যাম বলে ডাকছে না, সরাসরি আপনি করেই কথা বলছে। এই পরিবর্তনটা আনিকার কাছে খুব খটকা লাগছে। পরদিন সকালে মিটিংয়ের আগেই আনিকা দেখলো নীল ল্যাপটপে খুব দ্রুত কিছু টাইপ করছে। আনিকার কাছে যেতেই নীল ল্যাপটপটা বন্ধ করে দিল। কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আনিকা স্ক্রিনে কিছু গ্রাফ আর স্টক মার্কেটের চার্ট দেখতে পেয়েছিল। নীল, তুমি ল্যাপটপে কি দেখছিলে? ওই চার্টগুলো তো শেয়ার বাজারের। তুমি তো বলেছিলে তুমি এসব বোঝো না, তাহলে এগুলো নিয়ে কি করছিলে? ওগুলো কিছু না, আমি জাস্ট খবর পড়ছিলাম। আপনি অহেতুক সব কিছুতে রহস্য খুঁজছেন। চলুন, মিটিংয়ের সময় হয়ে গেছে।
মিটিং চলাকালীন হঠাৎই একটা টেকনিক্যাল সমস্যা হলো। প্রজেক্টরের কানেকশন কিছুতেই পাচ্ছিল না। আনিকার আইটি টিম হিমশিম খাচ্ছিল। আনিকা যখন টেনশনে কপাল ঘামছে তখন নীল এগিয়ে গেল। সে মাত্র কয়েক সেকেন্ড ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো আর প্রজেক্টর ঠিক হয়ে গেল। সবাই হাঁ করে নীলের দিকে তাকিয়ে রইল। আনিকার আইটি হেড অবাক করে জিজ্ঞাসা করলো সে কিভাবে এত দ্রুত এনক্রিপশন কোড সলভ করে দিল। নীল শুধু হাসলো। আমি জাস্ট ট্রাই করলাম, হয়ে গেল। আমি তো এসবের কিছুই জানি না, কপাল ভালো ছিল হয়তো। মিটিং শেষে রিসর্টের লবিতে আনিকা দেখতে পেল মিস্টার জামান আবারও এসেছেন। তবে এবার তিনি একা নন, তার সাথে শহরের পুলিশ কমিশনার এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আছেন। তারা সবাই নীলের দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন নীল তাদের বস। আনিকা আড়ালে দাঁড়িয়ে শুনল রুদ্র নামের সেই ছেলেটি নীলাকে বলেছে, স্যার, দুবাইয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। নীলা মাথা নাড়ল। আনিকার মাথায় তখন রক্ত উঠে গিয়েছে। সে আর সহ্য করতে পারল না। নীল, অনেক হয়েছে। আমি আর এক মুহূর্ত এই নাটক সহ্য করব না। দুবাইয়ের পেমেন্ট কার? রুদ্র তোমাকে স্যার ডাকছে কেন? আর তুমি এই আইডি এক্সপার্টগিরি কোত্থেকে শিখলে? তুমি কি আমাকে ইউজ করছো নীল? আমার কোম্পানির কোনো গোপন তথ্য কি পাচার করছো? আপনি অনেক বেশি ভাবছেন আনিকা। আপনার মতো বড়লোকদের এটাই সমস্যা, কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি আপনার কোম্পানির কিছুই নিচ্ছি না, বরং আপনি যা কল্পনাও করতে পারবেন না আমি তার চেয়েও বড় কিছু নিয়ে কাজ করছি। ধৈর্য ধরুন, সময় হলে সব জানতে পারবেন। নীল যখন কথাগুলো বলছিল তার গলার স্বর এতটাই গম্ভীর ছিল যে আনিকা উত্তর দেওয়ার সাহস পেল না। নীল গটগট করে লিফটের দিকে চলে গেল। আনিকা বুঝতে পারল যে যাকে ঘর জামাই বানিয়ে অবহেলা করতে চেয়েছিল সেই নীল আসলে তাকে নিজের হাতে পুতুল বানিয়ে নাচাবে না তো। আনিকার সন্দেহ এখন চরম, আর নীলের রহস্যময় আচরণ যেন আগুনে ঘি ঢালছে। কক্সবাজার থেকে ফেরার পরদিন ছিল বেশ ঘটনাবহুল। আনিকা সারাদিন অফিসের তার নতুন প্রজেক্টের নথিপত্র নিয়ে ব্যস্ত ছিল। অফিস ছুটির পর তখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আনিকা নিজেই গাড়ি চালাচ্ছিলেন আর নীল পাশের সিটে বসে নির্লিপ্তভাবে বাইরের অন্ধকার দেখছিল। হঠাৎই ফ্লাইওভারের নিচে নির্জন রাস্তায় একটা বড় কালো মাইক্রোবাস তাদের পথ আটকে দাঁড়ালো। আনিকা সজোরে ব্রেক কষতেই পেছন থেকে আরও দুটো গাড়ি এসে তাদের ঘিরে ফেলল। আনিকা ভয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে নীলকে ডাকতে লাগলো। নীল, এসব কি হচ্ছে? এই লোকগুলো আমাদের গাড়ি আটকালো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীল, আমার খুব ভয় করছে। ওরা মনে হয় আমাদের উপর হামলা করতে এসেছে। আপনি একদম ঘাবড়াবেন না আনিকা, মাথা নিচু করে সিটে বসে থাকুন। গাড়ির দরজা ভেতর থেকে লক করে দিন। যা করার আমি করছি, আপনি শুধু শান্ত থাকুন। গাড়িগুলো থেকে 7-8 জন পেশাদার গুন্ডা নেমে এলো। সবার হাতে হকি স্টিক আর ধারালো হস্ত। এদের নেতৃত্বে ছিল জুবায়ের এবং তার সহকারী কালাম। তারা এসেই আনিকার গাড়ির কাছে জোরে আঘাত করতে শুরু করলো। আনিকা যখন আতঙ্কে কাঁপছিল, নীল তখন অত্যন্ত শান্তভাবে নিজের সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক ভয়ঙ্কর শীতল ভাব ফুটে উঠেছে। কিরে সস্তা ঘর জামাই, তুই তো খুব বড় অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিস। অনেক দিন ধরে তুই আমাদের বড় বড় ডিলের পথে বাধা হয়ে আছিস। আজ তোকে আর তোর এই ম্যাডামকে উচিত শিক্ষা দেব। কালাম, ধর ওকে। জুবায়ের, তোমাদের সাহস তো কম নয়। মাঝ রাস্তায় আনিকা চৌধুরীর গাড়ি আটকানোর দুঃসাহস তোমাদের কে দিল? এখনো সময় আছে, নিজের জান নিয়ে এখান থেকে পালাও, নইলে আজ বাড়িতে ফেরার ভাগ্য হবে না তোমাদের কারোর। এই দেখ ছোকরা, অনেক জ্ঞান দিয়েছিস, এবার আসল মজা দেখ। কালাম হকি স্টিক নিয়ে নীলের দিকে তেড়ে এলো। নীল এক চুল পরিমাণ না নড়ে ঠিক সময় মতো কালামের হাতটা শক্ত করে ধরল এবং এক ঝটকায় হকি স্টিক কেড়ে নিয়ে কালামের পায়ে জোরে আঘাত করলো। কালাম যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। জুবায়ের আর বাকিরা একসাথে নীলের ওপরে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নীল যেন একাই আজ দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সে যেভাবে জুবায়েরকে কলারটা
পাশের পিলারে আছাড় মারল তা দেখে আনিকা গাড়ির ভেতর থেকে বিস্ময়ে পাথর হয়ে গেল। নীলের প্রতিটা মুভমেন্ট ছিল নিখুঁত এবং প্রচণ্ড শক্তিশালী। এই ছেলে তো সাধারণ কেউ না, ওর হাতের জোর তো পাথরের মতো। ওরে ধর, সবাই মিলে ধর, ওকে শেষ করে ফেলি। তোদের ধরার ক্ষমতা থাকলে ধর, কিন্তু মনে রাখিস আমার গায়ে হাত দেওয়ার পরিণাম হবে ভয়াবহ। রুদ্র, আরমান, সব পরিষ্কার করো। নীলের গলার আওয়াজ শেষ হতে না হতেই অন্ধকারের আড়াল থেকে রুদ্র আর আরমান তাদের দলবল নিয়ে ঝড়ের গতিতে হাজির হলো। তারা নিমেষেই জুবায়ের আর কালামের বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিল। নীল অত্যন্ত অভিজাত্যের সাথে তার শার্টের হাতা ঠিক করলো এবং পকেটে থেকে রুমাল বের করে হাত মুছল। তার মধ্যে এখন আর সেই অবহেলিত জামাইয়ের কোনো চিহ্ন নেই। রুদ্র নীলের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। রুদ্র, এই জুবায়ের আর কালামকে এমন জায়গায় পাঠিয়ে দাও যেখান থেকে এরা আর কোনোদিন সূর্যের আলো দেখতে না পায়। আর হ্যাঁ, ওদের বসকে বলবে সিংহ যখন শান্ত থাকে তখন তার কেশর নিয়ে খেলতে নেই। এখন এদের নিয়ে যাও। নীল ধীর পায়ে গাড়ির কাছে গেল। আনিকা তখনও ভেতরে বসে থর থর করে কাঁপছে। নীল গাড়ির দরজাটা খুলে দিল এবং খুব গভীর গলায় কথা বলতে শুরু করলো। আনিকা, আপনি ঠিক আছেন? সব শেষ হয়ে গেছে, এখন গাড়ি থেকে নামুন। আমি ড্রাইভ করছি। আপনি এখন গাড়ি চালানোর মতো অবস্থায় নেই। নীল, তুমি কে? তুমি যেভাবে ওদের মারলে আর রুদ্ররা ঠিক সেই সময়ে যেভাবে এলো, এসবের মানে কি? তুমি কি সত্যিই কোনো ডন বা আন্ডারওয়ার্ল্ডের কেউ? মিস্টার জামান সেদিন তোমাকে যা বলেছিল তা কি সব সত্যি? আর রুদ্র তোমাকে কেন ওভাবে সম্মান দিয়ে স্যার ডাকছে? মানুষ মাঝে মাঝে যা দেখে তা সত্যি হয় না আনিকা। আমি আপনার রক্ষাকর্তা। আপাতত এটাই জেনে রাখুন। আমার পরিচয় নিয়ে এখন মাথা ঘামাবেন না। রহস্য যত গভীরে থাকে ততই সেটা নিরাপদ। চলুন, দেরি হয়ে যাচ্ছে। নীল গাড়ির ড্রাইভিং সিটে বসলো। আনিকা পাশের সিটে বসে অপলক দৃষ্টিতে নীলের শক্ত চোয়ালের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এই ছেলেটা একটা বিশাল রহস্যের চাদরে ঢাকা। সে সাহস আর লড়াইয়ে করার ক্ষমতা সে আজ দেখল। তা কোনো সাধারণ মানুষ হতে পারে না। নীলের আসল পরিচয়টা জানার নেশা আর আনিকার মনে এখন আরও প্রোটেক্ট হয়ে উঠল। আজকের দিনটা পুরো শহরের ব্যবসা জগতের জন্য একটি অগ্নি পরীক্ষা। দেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী কোম্পানি ব্ল্যাক ডায়মন্ড গ্রুপ এর সাথে একটা বিশাল প্রেজেন্টেশন ডিল হতে যাচ্ছে। এই ডিলটা যে কোম্পানি পাবে তাদের ভাগ্য এক রাতেই বদলে যাবে। আনিকা গত কয়েক সপ্তাহ ধরে এই প্রেজেন্টেশনের জন্য সারাদিন এক রাত প্রস্তুতি করে নিয়েছে, কিন্তু তবু তার মনের ভেতরে এক অজানা ভয় কাজ করছে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার নিজের ফাইলগুলো দেখছে আর তার হাত কাঁপছে। নীল দরজার পাশে দাঁড়িয়ে আনিকাকে লক্ষ্য করছিল। আনিকা, আপনি শুধু শুধু নার্ভাস হচ্ছেন। আপনার প্রস্তুতি অনেক ভালো। আমি আপনার ফাইলগুলো দেখেছি। আপনার আইডিয়াগুলো একদম ইউনিক। আপনি নিজের উপর বিশ্বাস রাখুন। এই ডিলটা আপনার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুমি বুঝবে না নীল, ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের মালিককে আজ পর্যন্ত কেউ সরাসরি দেখেনি। শোনা যায় তিনি অত্যন্ত কঠোর এবং নিখুঁত মানুষ। সামান্য একটা ভুল হলে তিনি পুরো কোম্পানির ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দেন। আমার কেন জানি মনে হচ্ছে আজ খুব খারাপ কিছু হবে। তোমার বাবা আর রাজীব ভাইয়াও এই ডিলের জন্য আবেদন করেছেন। তারা আমাকে জেতার কোনো সুযোগই দেবে না। আমার বাবা বা ভাই কি করলেন সেটা নিয়ে ভাববেন না। আপনি শুধু আপনার প্রেজেন্টেশনে মনোযোগ দিন। মনে রাখবেন, ভাগ্য সবসময় সাহসীদের পাশে থাকে। আমি আপনার সাথে আছি, কোনো চিন্তা করবেন না। চলুন, সময় হয়ে গেছে। মিটিং হচ্ছে একটি অভিজাত হোটেলের বিশাল কনফারেন্স রুমে। আর আনিকা যখনই নীলকে নিয়ে সেখানে পৌঁছালো, দেখলো তার বাবা মহসিন সাহেব এবং ভাই রাজীব আগে থেকেই সেখানে বসে আছেন। তারা দুজনেই খুব দামি স্যুট পরে বেশ আত্মবিশ্বাসী হয়ে বসে আছেন। আনিকাকে দেখা মাত্রই রাজীবের মুখ বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে নীলের দিকে তাকিয়ে একটা তুচ্ছতাচ্ছিল্য ভঙ্গি করলো। আরে নীল, তুই এখানে কি করিস? এটা বড়দের জায়গা। এখানে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া তোর আর কোনো কাজ নেই। আনিকা, তুইও শুধু শুধু সময় নষ্ট করতে এসেছিস।
এই ডিলটা বাবা অলরেডি প্রায় কনফার্ম করে ফেলেছেন। তোর মতো ছোট কোম্পানির এখানে কোনো জায়গা নেই। রাজীব ঠিকই বলেছে। আনিকা, তোমার এই ঘরজামাই অ্যাসিস্ট্যান্টটাকে এখান থেকে নিয়ে চলে যাও। ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের মালিক যখন আসবেন তখন এই ছেলের চেহারা দেখলে তিনি হয়তো অপমানিত বোধ করবেন। ওনার আভিজাত্য সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। মহসিন সাহেব, আভিজাত্য পোশাকে থাকে না, থাকে মানুষের আচরণে। আজকে আজকে অপমানিত হবে আর কার পায়ের তলা থেকে মাটি সরে যাবে সেটা কিছুক্ষণ পরেই বোঝা যাবে। আপনারা শুধু নিজেদের সিটে গিয়ে বসুন। মহসিন সাহেব নীলের এই কথা শুনে অবাক হয়ে চাইলেন। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের চিফ সেক্রেটারি ঘোষণা করলেন যে তাদের চেয়ারম্যান ভিতরে প্রবেশ করবে না। মুহূর্তের মধ্যেই পুরো রুমে নীরবতা ও পিনপাতন হলো। পুরো রুম পিনপতন নীরবতায় থেমে গেল। সবাই দরজার দিকে তাকিয়ে থাকলো। মহসিন সাহেব এবং রাজীব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন সম্মান জানানোর জন্য, কিন্তু যখন দরজা খুলে চেয়ারম্যান ভিতরে ঢুকলো তখন সবার চোখ কপালে উঠে গেল। আনিকা তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। এ কি নীল, তুমি এখানে কেন? আর ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের চেয়ারম্যান কোথায়? নীল, তুমি এই মুহূর্তে ওনার চেয়ার থেকে সরে দাঁড়াও। তুমি কি জানো এটা কত বড় একটা অপরাধ? এই নীল, তুই কি পাগল হয়ে গেছিস? ওটা চেয়ারম্যানের আসন, তুই এখানে গিয়ে বসলি কেন? গার্ড, এই পাগলটাকে এক্ষুনি বের করে দিন। ও আমাদের সবার মান সম্মান ডুবিয়ে দেবে। মহসিন সাহেব, একটু ধৈর্য ধরুন। আর রাজীব ভাই, গার্ডদের ডাকার প্রয়োজন নেই, কারণ ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের প্রতিটি মানুষ আমার নির্দেশে চলে। আমি সেই ব্যক্তি যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। আমি এই কোম্পানির চেয়ারম্যান। রুমের ভিতরে যেন একটা বোমা ফাটলো। আনিকার হাতের ফাইলটা মেঝেতে পড়ে গেল। সে দেখলো নীল এখন আর সেই সাধারণ অ্যাসিস্ট্যান্ট নয়। তার গলার স্বর, তার চোখের তেজ এবং তার বসার ভঙ্গি সবই ছিল বলে দিচ্ছে যে সে অঘোষিত রাজা। ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের বড় বড় কর্মকর্তারা নীলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহসিন সাহেব মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং রাজীবের পা ধরে থর থর করে কাঁপতে লাগলো। কি হলো মহসিন সাহেব? আপনি না বলেছিলেন আমার চেহারা দেখলে চেয়ারম্যান অপমানিত হবেন? রাজীব ভাই, আপনি না বলেছিলেন এটা বড়দের জায়গা? এখন দেখুন, আপনারা যে ডিলের জন্য এখানে এসেছেন সেই ডিল দেওয়ার ক্ষমতা এই সস্তা ঘর জামাইয়ের হাতেই। আনিকা, তুমি ফাইলটা তোলো। এই প্রজেক্টের কাজটা তোমার কোম্পানি করবে, কারণ তোমার যোগ্যতা আছে। কিন্তু মহসিন সাহেবের কোম্পানিকে আমি এখনই ব্ল্যাক লিস্টে পাঠাচ্ছি। নীল, তার মানে তুমি সেই সাইলেন্ট লায়ন? তুমি এত বড় একটা পরিচয় লুকিয়ে আমার বাড়ির স্টোর রুমে ছিলে, আমাকে প্রতিদিন এইভাবে সাহায্য করেছো, আর আমি তোমাকে এত অপমান করেছি কেন নীল? কেন তুমি এই পরিচয় গোপন রেখেছিলে? সময় সবসময় সব কিছুর উত্তর দেয় আনিকা। আজ ডিল ফাইনাল করার দিন, আবেগের নয়। মহসিন সাহেব, আপনাদের সময় শেষ। আপনারা এখন এই রুম থেকে বেরিয়ে যেতে পারেন। আর মনে রাখবেন, যে ছেলেকে আপনারা রাস্তা থেকে তুলে এনেছিলেন বলে দাবি করেন, সেই ছেলেই আজ আপনাদের পুরো ব্যবসার মালিক। মহসিন সাহেব আর রাজীব মাথা নিচু করে বসে ঘর থেকে বেরিয়ে গেল। তাদের আজ এতটাই অপমানিত হতে হলো যা তাদের স্বপ্নেও ভাবেনি। আনিকা নীলের দিকে একরাশ বিস্ময় আর শ্রদ্ধা নিয়ে তাকিয়ে থাকলো। সে বুঝতে পারল সে শুধু একজন রক্ষাকর্তাই পায়নি, সে তার জীবনের সবচেয়ে বড় জায়গাটা আজ পেয়েছে। নীল আজ তার স্বরূপ ফিরে এসেছে আর তার অভিজাতের আলোয় চারপাশটা ঝলমল করে উঠেছে। কনফারেন্স রুম থেকে মহসিন সাহেব আর রাজীব বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে এক অন্যরকম স্তব্ধতা নেমে এসেছে। আনিকা এখনও নিজের চেয়ারে বসে কাঁপছে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার পাশের সিটে ফাইল হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটা আসলে পুরো দেশের ব্যবসা জগতের ভাগ্য বিধাতা। নীল এখন আর সেই মলিন শার্টটা পরা সাধারণ ছেলেটা নয়। সে তার দামি স্যুট ঠিক করে নিয়ে চেয়ারম্যানের রাজকীয় চেয়ারে হেলান দিয়ে বসলো। তার বসার ভঙ্গিতে এমন এক আভিজাত্য ফুটে উঠেছে যা দেখে অফিসের বড় বড় ডিরেক্টররাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিকা, আপনি কি আজ সারাদিন এই চেয়ারেই বসে থাকবেন? আপনার ডিল তো ফাইনাল হয়ে গেছে, এখন কাজ শুরু করার কথা ভাবুন। রুদ্র, ফাইলটা আনিকার সামনে দাও। জি স্যার।
ম্যাম, এখানে সাইন করলে এই প্রজেক্টের কাজ আপনার কোম্পানির অধীনে চলে আসবে। স্যার আগে থেকেই সব রেডি করে রেখেছিলেন। নীল, আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না। আমার খুব অপরাধ বোধ হচ্ছে। আমি তোমাকে কত কথা বলেছি। আমার বাবা তোমাকে চাকর ভেবেছে, তুমি কেন চুপ ছিলে? তোমার এই অঢেল ক্ষমতা, এই প্রতিপত্তি, এইগুলো ছেড়ে তুমি কেন আমাদের ওই ছোট বাড়িতে অপমানিত হতে গিয়েছিলে? কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো আনিকা। মানুষ যখন অনেক উঁচুতে থাকে তখন সে মাটির কাছের মানুষদের চিনতে পারে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার এই পরিচয় ছাড়া মানুষ আমাকে কতটুকু শ্রদ্ধা করে। ফলাফল তো আপনি নিজেই দেখলেন। আমার নিজের বাবা আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন, আর ভাই ভাবলেন আমি ওনার পায়ের জুতো। কিন্তু আজ থেকে এই শহরের বাতাসের গতিপথ আমি বদলাবো। নীল তার টেবিলের ওপরে রাখা বেলটা চাপলো। সাথে সাথে দরজায় 4 জন বডিগার্ড এসে হাজির হলো। নীল তাদের দিকে না তাকিয়েই খুব শীতল গলায় কথা বলতে শুরু করলো। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে কাউকে সরাসরি তার দিকে তাকাতে সাহস পাচ্ছে না। রুদ্র, মহসিন সাহেবের যতগুলো ব্যাংক লোন আছে সেগুলো এখনই সিল করার ব্যবস্থা করো। আর রাজীবের যে নতুন প্রজেক্টের কাজ চলছিল সেটা আজই বন্ধ করে দাও। ওদের জানিয়ে দাও ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের সাথে শত্রুতা করার মাসুল কত ভয়ঙ্কর হতে পারে। আমি চাই ওরা যেন বুঝতে পারে যাকে ওরা তুচ্ছ ভেবেছিল সে আসলে ওদের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছে। স্যার, মহসিন সাহেব বাইরে আপনার সাথে দেখা করার জন্য কান্নাকাটি করছেন। উনি বলছেন ওনার ভুল হয়ে গেছে, উনি ভিতরে আসতে চাইছেন। ওনাকে বলে দাও নীল চৌধুরীর সাথে দেখা করার যোগ্যতা অর্জন করতে ওনার আরও 7 জন্ম লাগবে। এখন উনি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই রাস্তাই ওনার আসল জায়গা। আমার সময় খুব দামি, কোনো আবর্জনার জন্য নষ্ট করার মতো সময় আমার নেই। ওদের ঘাট ধরে অফিস থেকে বের করে দাও। নীলের কথা বলার ধরনে এক বিন্দুও মায়া আর আবেগ ছিল না। সে যেন এক জ্যান্ত আগ্নেয়গিরি যে এখন শুধু ধ্বংস করতে জানে। আনিকা লক্ষ্য করলো নীলের আশেপাশে এখন যারা আছে তারা প্রত্যেকেই সমাজের প্রভাবশালী ব্যক্তি, কিন্তু নীলের এই এক ইশারায় তারা সবাই রোবটের মতো কাজ করছে। নীলের এই অপ্রতিরোধ ক্ষমতা আর কঠিন অ্যাটিটিউড দেখে আনিকার মনে হচ্ছে সে হয়তো কোনো অচেনা গ্রহের এক রাজার সামনে বসে আছে। আনিকা, আপনি কি এখনও ভয় পাচ্ছেন? মনে রাখবেন আপনি এখন থেকে ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের অফিসিয়াল পার্টনার। কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আপনি বাড়ি যান, গাড়ি নিচে তৈরি আছে। আমার কিছু পার্সোনাল কাজ আছে, সেগুলো শেষ করে আমি আসছি। তুমি কি আজ রাতে ওই বাড়িতে ফিরবে নীল? মানে আমাদের বাড়িতে, যেখানে তোমাকে সবাই অপমান করত? ওই বাড়িতে ফেরার এখন একটাই উদ্দেশ্য আছে আনিকা। যারা আমাকে ঘর জামাই বলে বিদ্রূপ করত তাদের ঘর থেকে বের করে দিয়ে বুঝিয়ে দেওয়া যে রাজপ্রাসাদের মালিক কে। আপনি শুধু তৈরি থাকুন, আজ রাতে একটা বড় খেলা হবে। নীল উঠে দাঁড়ালো। তার দীর্ঘদেহী অবয়ব, তার গম্ভীর পায়ের শব্দে পুরো করিডোর কেঁপে উঠছে। সে যখন অফিসের বাইরে বেরোলো শত শত কর্মচারী দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে স্যালুট জানালো। নীল কারোর দিকে ফিরেও তাকালো না। তার লক্ষ্য এখন স্থির। সে তার হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেয়েও বড় কোনো মিশনের দিকে এগোচ্ছে। আজ থেকে এই শহরে শুধু একজনেরই রাজত্ব চলবে, আর তার নাম হলো নীল চৌধুরী। নীল আজ সেই পুরনো বাড়িতে ফিরে এলো। সে যে এতদিন অবহেলিত ঘর জামাই হয়ে পড়েছিল, তবে আজ তার সাথে আছে ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের 4টে দামি কালো এসইউভি আর সশস্ত্র বডিগার্ডের বিশাল বহর। নীল ভেবেছিল তার এই নতুন রূপে দেখে আনিকার বাবা এবং পরিবার সবাই ভয়ে কাঁপতে শুরু করবেন। সে মনে মনে এক ভয়াবহ প্রতিশোধের পরিকল্পনা নিয়ে বাড়ির ড্রয়িং রুমে পা রাখল। কিন্তু ভেতরে ঢুকলো নীল থমকে দাঁড়ালো। বাড়ির পরিবেশ একদম শান্ত এবং স্বাভাবিক। আনিকার বাবা সোফায় বসে খুব নির্বিকার ভঙ্গিতে পত্রিকা পড়ছেন। কী ব্যাপার, আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনাদের সামনে কে দাঁড়িয়ে আছে? আজ অফিসে তো আপনাদের অনেক দাপট ছিল, এখন এভাবে শান্ত হয়ে বসে আছেন কেন? আমার এই রূপ দেখে আপনারা ভয় পাচ্ছেন না? ভয় পাবো কেন নীল? তুমি তো আমাদের বাড়ির জামাই। তুমি বড় হয়েছ, নিজের পায়ে দাঁড়িয়েছ, এইটা তো খুশির খবর। আমরা কি খুব অবাক হয়েছি বলে তোমার মনে হচ্ছে? মানে আপনারা জানতেন আমি যে ব্ল্যাক ডায়মন্ড গ্রুপের চেয়ারম্যান
সেটা আপনারা আগে থেকেই জানতেন। আপনাদের কি একবারও মনে হচ্ছে না যে আপনারা এক বিশাল ভুল করেছেন এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করে? ভুল আমরা করিনি নীল, বরং আমরা তোমাকে তৈরি করছিলাম। তুমি যখন হংকংয়ে নিজের বিজনেস সাম্রাজ্য ফেলে এখানে এসেছিলে, তখন থেকেই আমাদের নজর তোমার উপর ছিল। তুমি কি সত্যি ভেবেছিলে আমার মতো একজন যেন ব্যবসায়ী কোনো কারণ ছাড়া তোমার মতো একজনকে নিজের মেয়ের জন্য জামাই করে আনবে? নীলের পায়ের তলার মাটি যেন এক নিমিষেই সরে গেল। সে যে দাপট আর আভিজাত্য নিয়ে এই বাড়ির প্রতিশোধ নিতে এসেছিল, তা যেন মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে গেল। আনিকাও এক কোণে দাঁড়িয়ে আছে তার বাবার কথা শুনে স্তম্ভিত হয়ে। নীল দ্রুত পায়ে আনিকার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এমন রাগের চেয়ে বিস্ময় বেশি। আপনারা কি বলতে চাইছেন আমি শুরু থেকে আপনাদের একটা দাবার গুটি ছিলাম? এই যে আপনারা আমাকে দিনের পর দিন বাড়ির চাকর বানিয়ে রাখলেন, স্টোর রুমে শুতে দিলেন, এগুলো কি সব পরিকল্পনা ছিল? কেন আমাকে কেন এই নরক যন্ত্রণা সহ্য করতে হলো? কারণ তোমার শত্রুরা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল নীল। তুমি যখন সাইলেন্ট লায়ন হয়ে বিজনেস ওয়ার্ল্ডে রাজত্ব করছিলে, তখন তোমাকে মারার জন্য অনেকে ওত পেতেছিল। আমরা যদি তোমাকে এই বাড়িতে একজন তুচ্ছ মানুষ হিসেবে লুকিয়ে না রাখতাম, তবে তোমাকে বাঁচানো অসম্ভব হতো। এই অবহেলাগুলো ছিল তোমার আসল নিরাপত্তা। আপনারা খুব বড় অভিনেতা। আপনাদের এই পরিকল্পনার জন্য আমার জীবন থেকে কয়েকটা বছর নষ্ট হয়ে গেল। আমি তো ভেবেছিলাম আপনারা আমাকে ঘৃণা করেন। এখন বলছেন এগুলো সব আমার সুরক্ষার জন্য ছিল। আপনারা কি ভাবছেন এই গল্প বলে আপনারা আমার হাত থেকে বেঁচে যাবেন? বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার নীল, তবে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেই জেদার শক্তি এই অপমানগুলো থেকেই এসেছে। আমরা জানতাম তুমি একদিন না একদিন এই খোলস ভেঙে বেরিয়ে আসবেই। আমরা শুধু সেই দিনটার অপেক্ষা ছিলাম। নীল নিজেকে কানকে বিশ্বাস করতে পারছে না। সে একরাশ ঘৃণা আর বিভ্রান্তি নিয়ে আনিকার দিকে তাকালো। আনিকা নিজেও যেন এক গোলক ধাঁধায় হারিয়ে গেছে। নীল যে তেজ নিয়ে এই বাড়িতে ঢুকছিল তা যেন নিমিষেই হতাশায়